তোর কোনো যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? আপনি যাকে যোগ্যতা বলছেন সাহেব, চুপ! জ্ঞান দিচ্ছিস আমাকে? টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই হয় না। টাকা দিয়ে আপনি বিলাসিতা কিনতে পারবেন? অনেক যোগ্য মানুষও তো দিন শেষে তার প্রিয়জনকে হাসি খুশি রাখতে পারে না। বন্ধুরা, ঈশান মালহোত্রা এশিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলোর মালিক, কিন্তু কেন সে একজন সাধারণ গাড়ি মেকানিকের জীবনযাপন করে? আর অনন্যা রায়, যে শহরের সবচেয়ে বড় কোম্পানির মালিকের মেয়ে, শেষ পর্যন্ত কেন সে একজন সাধারণ মেকানিককে বিয়ে করল? অনন্যা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিল যে ঈশান কোনো সাধারণ মেকানিক নয়, বরং একজন কোটিপতি মানুষ। আর কেন অনন্যার বাবা তাদের দুজনকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন? এবং ঈশান কোটিপতি হওয়ার পরেও কেন এত কিছু সহ্য করলেন? আপনাদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নগুলো জাগছে। তো চলুন সামনে আগানো যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি যে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরে আপনারা এই রোমাঞ্চে ভরা ভিডিওর আবেগে হারিয়ে যাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন। সেই সাথে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। তো চলুন শুরু করি, কোনো দেরি না করে এই কাহিনীর রোমাঞ্চকর যাত্রা। কলকাতার অভিজাত এলাকা সল্ট লেকের গঙ্গার ধারের রায় ভিলা তার জাঁকজমকের সাথে দাঁড়িয়েছিল। এটি কোনো বাড়ি ছিল না, বরং একটি দুর্গ ছিল, যার মালিক ছিলেন অশোক রায়, দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট টাইকুন। অশোক রায়ের কাছে দুনিয়ার সব কিছুই ছিল কেনাবেচার যোগ্য, শুধু তার নিজের জেদ ছাড়া। তার একমাত্র মেয়ে অনন্যা এই সোনার খাঁচায় বন্দি এক পাখি ছিল। ২২ বছরের অনন্যার কাছে সেই সব কিছুই ছিল যার স্বপ্ন মানুষ দেখে: কোটি কোটি টাকার গাড়ি, বিদেশি ব্র্যান্ডের জামা কাপড় আর চাকর বাকরের ফৌজ। কিন্তু তার কাছে সেই একটি জিনিস ছিল না যার তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল: স্বাধীনতা আর সারল্য। তার বাবার পার্টিগুলোতে যাওয়া, নকল হাসি হাসা আর ধনকুবেরদের কথা শোনা তার কাছে বিষের মতো লাগত। অনন্যা প্রায়ই প্রশান্তির খোঁজে নিজের পরিচয় লুকিয়ে শহরের পুরনো ন্যাশনাল লাইব্রেরিতে যেত। সে তার লাক্সারি গাড়িটি ২ গলি আগে পার্ক করে হেঁটে সেখানে যেত, যাতে কেউ তাকে চিনতে না পারে। তাকে বইয়ের দুনিয়া আসল দুনিয়ার চেয়ে বেশি সত্যি মনে হতো। এক বৃষ্টির সন্ধ্যায় লাইব্রেরি থেকে বের হওয়ার সময় অনন্যার গাড়িটি খারাপ হয়ে যায়। ড্রাইভার ছুটিতে ছিল, সে রাস্তার ধারে দাঁড়িয়ে মেকানিকের অপেক্ষা করছিল। কিন্তু বৃষ্টির কারণে কেউ আসছিল না। তখনই একটি সাইকেল তার পাশে এসে থামল। সাইকেলে একজন যুবক ছিল। সে একটি সাধারণ নীল শার্ট আর পুরনো জিন্স পরেছিল। তার চুল বৃষ্টিতে ভেজা ছিল এবং মুখে কয়েকদিনের হালকা দাড়ি ছিল। সে দেখতে খুব সাধারণ ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা আর স্থিরতা ছিল। ম্যাডাম, আমি কি সাহায্য করতে পারি? সে বিনয়ের সাথে জিজ্ঞেস করল। অনন্যা ইতস্তত বোধ করছিল। তাকে শেখানো হয়েছিল যে অপরিচিত, বিশেষ করে গরিব দেখতে মানুষের থেকে দূরে থাকতে। না, ঠিক আছে, আমি মেকানিককে কল করেছি, অনন্যা রুক্ষভাবে জবাব দিল। ছেলেটি মুচকি হাসল। এই বৃষ্টিতে কোনো মেকানিক আসবে না, আমি কাছেরই একটি গ্যারেজে কাজ করি, আপনি চাইলে আমি দেখে দিতে পারি। অনন্যার কাছে আর কোনো উপায় ছিল না। ছেলেটি বনট খুলল এবং কয়েক মিনিটেই গাড়ি স্টার্ট করে দিল। তার হাত গ্রিসে কালো হয়ে গিয়েছিল। যখন অনন্যা তাকে ৫০০ টাকার নোট দিতে চাইল, সে তা নিতে মানা করে দিল। আরে না ম্যাডাম, মানবতার কোনো দাম হয় না, আপনি শুধু সাবধানে বাড়ি যান। এই বলে সে তার সাইকেলে চড়ে বৃষ্টির মধ্যে অদৃশ্য হয়ে গেল। অনন্যা হাতে নোট নিয়ে তার দিকে তাকিয়ে রইল। সে প্রথমবার এমন কোনো মানুষের সাথে দেখা হওয়ার অভিজ্ঞতা পেল যে টাকাকে প্রত্যাখ্যান করেছে। তার নাম ছিল ঈশান। পরের কয়েক সপ্তাহে অনন্যা আর ঈশানের দেখা হতে লাগলো লাইব্রেরিতে। ঈশান সেখানে সিভিল সার্ভিসের পড়াশোনা করতে আসত। অনন্যা জানতে পারল যে ঈশান দিনে গ্যারেজে কাজ করে আর রাতে ওয়েটারের চাকরি করে, যাতে সে তার পড়াশোনার খরচ চালাতে পারে। অনন্যা ঈশানকে এটা বলেনি যে সে কোটিপতি অশোক রায়ের মেয়ে। সে নিজেকে একটি সাধারণ পরিবারের মেয়ে হিসাবেই পরিচয় দিল। ঈশানের সারল্য অনন্যার মনে জায়গা করে নিতে শুরু করল। একদিন দুজনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বসেছিল। ঈশান ঝালমুড়ি খাচ্ছিল। সে অনন্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাবে? আমার কাছে 5 স্টার হোটেলে খাওয়ানোর টাকা তো নেই, কিন্তু এই শহরের আসল স্বাদ এতেই আছে। অনন্যা ইতস্তত করে ঝালমুড়ি হাতে নিল। সে আজ পর্যন্ত শুধু দামি রেস্তোরাঁয় খাবার খেয়েছে, কিন্তু ঈশানের সাথে সেই ঠান্ডা বাতাসে 10 টাকার ঝালমুড়ির স্বাদ তার কাছে দুনিয়ার যে কোনো সুস্বাদু খাবারের চেয়ে ভালো লাগল। ঈশান প্রায়ই বলতো, অনন্যা, টাকা শুধু বেঁচে থাকার একটা মাধ্যম, বেঁচে থাকার উদ্দেশ্য নয়। মানুষ তার চরিত্রে ধনী হয়, ব্যাংক ব্যালেন্সে নয়। এই কথাগুলো অনন্যার জন্য নতুন ছিল,
সেই ঈশানের মধ্যে সেই স্বাধীনতা খুঁজে পেল যা সে সব সময় চাইত। ধীরে ধীরে বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল। কিন্তু সত্যি কথা বেশি দিন লুকিয়ে রাখা যায় না। একদিন অশোক রায়ের সিকিউরিটি গার্ডরা অনন্যাকে অনুসরণ করে এবং তারা জানতে পারে যে তাদের মেয়ে এক সাধারণ মেকানিকের সাথে সময় কাটাচ্ছে। অশোক রায়ের রাগ আকাশ ছোঁয়া ছিল। সেই রাতে রায় ভিলায় ঝড় বয়ে গেল। তোমার সাহস কি করে হলো ওই 2 পয়সার ছেলের সাথে মেলামেশা করার? অশোক চিৎকার করে বললেন, ও আমাদের চাকর হওয়ার যোগ্যও নয়। অনন্যা প্রথমবার তার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলল, পাপা, ও ধনী নয় ঠিকই, কিন্তু ওর মন আপনার থেকে অনেক বড়। আমি ওকে ভালোবাসি। অশোক হাসলেন, ভালোবাসা? ভালোবাসা দিয়ে পেট ভরে না অনন্যা। কাল ওকে আমার অফিসে ডাকো, আমি দেখছি ওর ভালোবাসা কত গভীর। পরের দিন ঈশানকে রায় এন্টারপ্রাইজের বিলাসবহুল অফিসে ডাকা হলো। যখন ঈশান সেখানে পৌঁছল, সে জানতে পারল অনন্যা আসলে কে। সে এক মুহূর্তের জন্য চমকে গেল ঠিকই, কিন্তু বিচলিত হল না। অশোক তার চেক বই টেবিলের ওপর ছুঁড়ে মারলেন, মুখ চাওয়া দাম বসাও আর আমার মেয়ের জীবন থেকে বিদায় হও। 1 কোটি, 2 কোটি, বলো, তোমার যোগ্যতার চেয়ে অনেক বেশি দেব। ঈশান চেকটি তুলল। অশোকের মুখে জয়ের হাসি ফুটে উঠল, কিন্তু পরের মুহূর্তেই ঈশান চেকটি টুকরো টুকরো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। মিস্টার রায়, ঈশান শান্ত স্বরে বলল, আপনার মেয়ে কোনো প্রপার্টি নয় যে তাকে কেনা যাবে। আমি তাকে ভালোবাসি, আর এটা বিক্রির জন্য নয়। অশোকের অহংকার চুরমার হয়ে গেল। তিনি সিকিউরিটি গার্ডদের ডেকে ঈশানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন এবং বাড়ি গিয়ে অনন্যাকে আল্টিমেটাম দিলেন, হয় ওই ভিখারিকে ভুলে যাও অথবা আজই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যদি যাও তবে এই সম্পত্তির 1 পয়সাও তুমি পাবে না। অনন্যার সামনে এক কঠিন পরীক্ষা ছিল। একদিকে তার বাবার বিলাসবহুল সাম্রাজ্য, আর অন্যদিকে ঈশানের অনিশ্চিত ও সংগ্রাম ভরা জীবন। কিন্তু অনন্যার দম বন্ধ করা জীবন নয়, খোলা হাওয়া চাইছিল। সে তার হীরের গয়না, ক্রেডিট কার্ড আর গাড়ির চাবি ড্রেসিং টেবিলের ওপর রেখে দিল। সে সেই সাধারণ পোশাক পরল যা সে নিজের পকেট মানি দিয়ে কিনেছিল, এবং খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঈশান তার ছোট ভাড়ার ঘরের বাইরে বসেছিল যখন সে অনন্যাকে আসতে দেখল। সে অবাক হয়ে গেল, অনন্যা, তুমি এখানে আর এই অবস্থায়? অনন্যা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। আমি সব ছেড়ে দিয়েছি ঈশান, আমি তোমার সাথেই থাকতে চাই, সে যেভাবেই হোক। ঈশান তাকে বোঝালো যে দারিদ্র্যের জীবন সহজ নয়, কিন্তু অনন্যা অটল ছিল। সেই রাতেই বন্ধুদের সাহায্যে একটি ছোট মন্দিরে তারা বিয়ে করে নিল। কোনো ব্যান্ড পার্টি নেই, কোনো জাঁকজমকপূর্ণ খাওয়া দাওয়া নেই। সাক্ষী হিসাবে ছিল শুধু ঈশানের গ্যারেজের কিছু বন্ধু আর লাইব্রেরির দারোয়ান। অনন্যার নতুন পৃথিবী তার রাজপ্রাসাদ থেকে একেবারে আলাদা ছিল। তাদের বাড়ি শহরের এক সরু গলিতে ছিল। 10 বাই 10 ফুটের একটি ঘর, এক কোণে ছোট রান্নাঘর, অন্য কোণে বিছানা। বাথরুম ছিল কমন, যার জন্য সকালে লম্বা লাইনে দাঁড়াতে হতো। প্রথম রাত অনন্যার জন্য খুব কষ্টের ছিল। ঘরে এসি ছিল না, শুধু একটি পুরনো ফ্যান ছিল যা চলার সময় খুব শব্দ করত। মশার কারণে ঘুম আসছিল না। প্রথম দিন যখন সে জলের বালতি তোলার চেষ্টা করছিল, তার কোমরে চোট লাগল। পাড়ার মহিলারা তাকে দেখে হাসছিল, হারে, এই নাজুক মেম সাহেব আবার ঘর চালাবে। কিন্তু ঈশান তাকে পুরো সঙ্গ দিত। সে খুব ভোরে উঠে অনন্যার জন্য জল ভরে দিত, রান্নায় তাকে সাহায্য করত, তারপর গ্যারেজে যেত এবং রাতে ওয়েটারের কাজ করত। এক রাতে অনন্যার জ্বরে পড়ছিল। ঘরে ওষুধের জন্য টাকা ছিল না। ঈশান তার সাইকেল নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে 5 কিমি দূরে সরকারি হাসপাতালে গেল এবং বিনামূল্যে ওষুধ নিয়ে এলো। সে সারা রাত অনন্যার মাথায় জলপট্টি দিল। যখন সকালে অনন্যার চোখ খুলল, সে দেখল ঈশান মেঝেতে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। তার হাত ছিল অনন্যার হাতের ওপর। অনন্যার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল তার বাবা ভুল ছিলেন। ভালোবাসা দিয়ে পেট হয়তো ভরে না, কিন্তু ভালোবাসা সেই শক্তি দেয় যা দিয়ে মানুষ যে কোনো বিপদের সাথে লড়তে পারে। 1 বছর কেটে গেল। অনন্যা এখন পুরোপুরি বদলে গিয়েছে। সে এখন সুতির শাড়ি পরে, হাতে চুড়ি আর কপালে টিপ পরে। সে ঘর খরচে সাহায্য করার জন্য টিউশনি পড়ানো শুরু করেছে। ঈশানও তার পড়াশোনা শেষ করেছে এবং এখন সে চাকরির সন্ধানে ছিল। ওদিকে অশোক রায়ের অবস্থা খারাপ ছিল। তার অহংকার তাকে ডুবিয়ে দিচ্ছিল। শেয়ার বাজারে ব্যাপক ধস আর ভুল সিদ্ধান্তের কারণে তার কোম্পানি 100 কোটির বেশি লোকসান করেছে। কোম্পানি দেউলিয়া হওয়ার পথে ছিল। তাকে বাজার থেকে প্রচুর ঋণ শোধ করতে হতো এবং পাওনাদাররা তার কোম্পানির চারপাশে ঘুরঘুর করছিল। অশোকের এখন তার মেয়ের কথা মনে পড়ছিল, কিন্তু তার অহংকার তাকে মাথা নত করতে দিচ্ছিল না। তিনি খবর পেলেন যে অনন্যা এক গরিব বস্তিতে থাকছে। তার হতাশা আর রাগ মেটানোর জন্য
এবং হয়তো অনন্যাকে এটা দেখানোর জন্য যে সে কত বড় ভুল করেছে, অশোক তার বিবাহবার্ষিকীতে এক বিশাল পার্টির আয়োজন করলেন। এটি ছিল তার শেষ চেষ্টা। তিনি অনন্যা আর ঈশানকেও আমন্ত্রণ পাঠালেন। আমন্ত্রণপত্রে লেখা ছিল, এসো আর দেখো তুমি কি হারিয়েছ। অনন্যা যেতে চাইছিল না, তার অপমানের ভয় ছিল। ঈশান, আমরা ওখানে যাব না, পাপা শুধু আমাদের ছোট করতে চাইছেন। অনন্যা চিন্তিত হয়ে বলল। ঈশান আমন্ত্রণপত্রটি মনোযোগ দিয়ে দেখল। তার মুখে এক রহস্যময় হাসি ছিল। না অনন্যা, আমরা যাব, ঈশান বলল। তোমার বাবাকে জবাব দেওয়ার সময় এসে গেছে, আর হয়তো এই রাত আমাদের জীবন বদলে দেবে। অনন্যা অবাক ছিল। ঈশান এত আত্মবিশ্বাসী কেন ছিল? তার কাছে তো পার্টিতে পরার মতো ঠিকঠাক জামাকাপড়ও ছিল না। কিন্তু ঈশানের চোখে এমন এক ভরসা ছিল যা অনন্যা কাটাতে পারল না। শহরের সবচেয়ে দামি আইটিসি রয়্যাল হোটেল আলোয় ঝলমল করছিল। হোটেলের বাইরে দামি গাড়ির ভিড় লেগেছিল। রোলস রয়েস, ফেরারি আর মার্সিডিজের মতো গাড়িগুলো একের পর এক থামছিল। শহরের সবচেয়ে ধনী শিল্পপতি, ফিল্ম স্টার আর রাজনেতারা অশোক রায়ের পার্টিতে এসেছিলেন। অশোক রায়ের জন্যই পার্টি ছিল করো অথবা মরো পরিস্থিতি। তার কোম্পানি রায় এন্টারপ্রাইজেস দেউলিয়া হওয়ার পথে ছিল। তার শেষ ভরসা ছিল দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ফার্ম দ্য কিংডম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। গুঞ্জন ছিল যে কিংডম গ্রুপের রহস্যময় চেয়ারম্যান, যাকে খুব কম লোকই দেখেছে, আজ শহরে আছেন এবং হয়তো এই পার্টিতে তার প্রতিনিধিদের পাঠাবেন। একটি সাধারণ ট্যাক্সি এসে থামল। সেখান থেকে অনন্যা আর ঈশান নামল। অনন্যা একটি খুব সাধারণ হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরেছিল। কোনো গয়না নেই, শুধু গলায় একটি মঙ্গলসূত্র। ঈশান একটি পরিষ্কার কিন্তু পুরনো সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছিল, যা একটু ঢিলেঢালা ছিল। তার পায়ে লেদার জুতো নয়, বরং সাধারণ স্যান্ডেল ছিল। তারা ভেতরে ঢোকা মাত্রই সেখানে উপস্থিত সেজেগুজে থাকা লোকজন তাদের দিকে এমনভাবে তাকালো যেন তারা ভিনগ্রহের কোনো প্রাণী। এটা ওই না রায়ের মেয়ে যে এক মেকানিকের জন্য ঘর ছেড়েছিল? অনন্যা এই কথাগুলো শুনতে পেল। তার মাথা নিচু হয়ে গেল। সে ঈশানের হাত শক্ত করে ধরল। ঈশান তার হাতে তালু চেপে ধরল এবং ধীরে ধীরে বলল, মাথা উঁচু করে চলো অনন্যা। লজ্জিত তাদের হওয়া উচিত, আমাদের নয়। অশোক রায় তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে হাসছিলেন, কিন্তু তার হাসি ছিল কৃত্রিম। অনন্যা আর ঈশানকে দেখা মাত্রই তার মুখে এক নিষ্ঠুর উজ্জ্বলতা ফুটে উঠল। তিনি সরাসরি তাদের কাছে গেলেন না, বরং স্টেজে উঠে মাইক হাতে নিলেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অশোকের আওয়াজ হলে প্রতিধ্বনিত হল। মিউজিক থেমে গেল। আজকের সন্ধ্যা খুব স্পেশাল। আজ আমাদের মাঝে আমার মেয়ে উপস্থিত আছে। তিনি অনন্যার দিকে ইশারা করলেন। অশোক ব্যঙ্গ করে চালিয়ে গেলেন। অনন্যা মা, সামনে এসো। সবাইকে তোমার রাজকুমারের সাথে পরিচয় করিয়ে দাও। আমি শুনেছি এই ছেলেটি খুব পরিশ্রমী। দিনে গাড়ির টায়ার বদলায় আর রাতে ওয়েটারের কাজ করে। কি দারুণ ব্যাপার। হলে হাসির রোল উঠল। অশোক স্টেজ থেকে নিচে নামলেন এবং ঈশানের কাছে এলেন। তিনি তার পকেট থেকে কিছু 100 টাকার নোট বের করলেন এবং ঈশানের শার্টের পকেটে গুজে দিলেন। এই নাও শগুন, আর শোনো, ওই কোনায় ওয়েটাররা খাবার পরিবেশন করছে। তুমি যদি ওদের সাহায্য করে দাও, তবে হয়তো বেঁচে যাওয়া খাবার প্যাক করে নিয়ে যেতে পারবে। শেষ পর্যন্ত তোমাকে এখন তোমার স্ত্রীকেও তো খাওয়াতে হবে। অনন্যার চোখের জল উপচে পড়ল। সে চিৎকার করতে চাইছিল, কিন্তু গলা রুদ্ধ হয়ে গিয়েছিল। পাপা, বাস করুন, সে ডুকরে কেঁদে উঠল। আমাদের ডেকে অপমান করাই কি আপনার উদ্দেশ্য ছিল? ঈশান একেবারে শান্ত দাঁড়িয়েছিল। তার মুখের আগের কোনো চিহ্ন ছিল না। সে তার পকেট থেকে সেই নোটগুলো বের করল এবং পাশে দাঁড়িয়ে থাকা একজন ওয়েটারের ট্রের উপর রেখে দিল। মিস্টার রায়, ঈশানের গলার স্বর ছিল নিচু কিন্তু অত্যন্ত দৃঢ়। সময়ের চাকা গোল। যে আজ উপরে আছে, কাল সে নিচে থাকতে পারে। কারো দারিদ্র্য নিয়ে মজা উড়াবেন না, কারণ সময় বাদশাদেরও ফকির বানিয়ে দেয়। অশোকের মুখ রাগে লাল হয়ে গেল। তোর এত সাহস, আমার ঘরে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিস? গার্ডস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এই ভিখারিদের। গার্ডরা ঈশানকে স্পর্শ করার আগেই হোটেলের বাইরে এক গর্জন শোনা গেল। এটি কোনো গাড়ির নয়, বরং হেলিকপ্টারের শব্দ ছিল। একটি নয়, বরং 3টি হেলিকপ্টার হোটেলের ছাদে ল্যান্ড করছিল। একই সাথে হোটেলের প্রধান গেটে 10টি কালো এসইউভি গাড়ির কনভয় এসে থামল। গাড়ি থেকে কালো স্যুট পরা, কানে ইয়ারপিস লাগানো Z+ সুরক্ষা কমান্ডোরা বিদ্যুতের গতিতে বাইরে বেরোল এবং হোটেলের লবি ঘিরে ফেলল। হলে নিস্তব্ধতা নেমে এলো। অশোক রায়ও অবাক ছিলেন। কিংডম গ্রুপের লোকজন কি এসে গেছে? তিনি নিজের টাই ঠিক করতে করতে গেটের দিকে দৌড়ালেন। দরজা দিয়ে একজন বিদেশি ব্যক্তি ভেতরে এলেন। ইনি ছিলেন মিস্টার উইলিয়ামস, কিংডম গ্রুপের গ্লোবাল সিইও। তার পেছনে উকিল আর অফিসারদের পুরো ফৌজ ছিল। অশোক রায়ের বুক গর্বে ফুলে উঠল। তার মনে হল তার ভাগ্য খুলে গেছে। তিনি দৌড়ে মিস্টার উইলিয়ামসের কাছে গেলেন এবং হাত বাড়ালেন। মিস্টার উইলিয়ামস, আমাদের কি সৌভাগ্য! আমি অশোক রায়, এই কোম্পানির মালিক।
কিন্তু মিস্টার উইলিয়ামস অশোকের দিকে তাকালেনও না। তিনি অশোককে এমনভাবে উপেক্ষা করলেন যেন তিনি রাস্তার কোনো পাথর। উইলিয়ামসের নজর ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল। পুরো হল নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। মিস্টার উইলিয়ামস সরাসরি ভিড় চিড়ে সেই কোণায় এগিয়ে গেলেন যেখানে ঈশান দাঁড়িয়েছিল। তখনই এমন এক দৃশ্য ঘটল যা সেখানে উপস্থিত প্রতিটি মানুষের হুঁশ উড়িয়ে দিল। মিস্টার উইলিয়ামস, যিনি দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল সিইওদের একজন ছিলেন, ঈশানের সামনে পৌঁছালেন এবং 90 ডিগ্রি ঝুঁকে অভিবাদন জানালেন। গুড ইভিনিং স্যার, আমাদের পৌঁছতে দেরি হওয়ার জন্য আমরা দুঃখিত। তার পেছনে দাঁড়িয়ে থাকা পুরো টিম, উকিল, বডিগার্ড সবাই একসাথে ঈশানের সামনে মাথা নিচু করল। গুড ইভিনিং স্যার। হলে পিন পতনের শব্দও শোনা যাচ্ছিল। অনন্যা তার ফোলা চোখে এই সব দেখছিল। সে কিছুই বুঝতে পারছিল না। অশোক রায়ের মুখ হাঁ হয়ে গেল। ঈশান ধীরে ধীরে তার পুরনো শার্টের কলার ঠিক করল। তার বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বদলে গিয়েছিল। এখন তাকে সেই মেকানিক মনে হচ্ছিল না যে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত। তার চোখে ছিল সিংহের মতো তেজ। মিস্টার উইলিয়ামস একটি মখমলের বক্স খুললেন এবং সেখান থেকে একটি হিরে খচিত প্ল্যাটিনাম ঘড়ি বের করে ঈশানকে পড়ালেন। তারপর তিনি ঈশানকে একটি কোট পড়ালেন যার দাম হয়তো অশোকের পুরো পার্টির খরচার চেয়ে বেশি ছিল। ঈশান এক পা এগিয়ে মাইকটি হাতে নিল। মিস্টার রায়, ঈশানের কণ্ঠস্বর এখন হলের সাউন্ড সিস্টেমে কাঁপছে, কিন্তু এবার তাতে ছিল এক আলাদা কর্তৃত্ব। আপনি যে কিংডম গ্রুপের সামনে নিজের কোম্পানি বাঁচানোর জন্য ভিক্ষা চাইতে যাচ্ছিলেন, আমি সেই কিংডম গ্রুপের চেয়ারম্যান এবং মালিক ঈশান মালহোত্রা। নাম শোনা মাত্রই হলে হুলস্থুল পড়ে গেল। মালহোত্রা, দেশের সবচেয়ে ধনী পরিবার। ওরে বাপরে, এই মেকানিক তো আসলে কোটিপতি। অশোক রায়ের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মাথা ঘুরতে লাগল এবং তিনি পাশের টেবিলের সাহায্য নিলেন। আমি নিজের পরিচয় লুকিয়ে বেঁচেছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে এই দুনিয়ায় এমন কেউ আছে কিনা যে আমার টাকাকে নয়, বরং আমার আত্মাকে ভালোবাসে। আমার মনে হয়েছিল মানবতা মরে গেছে যতক্ষণ না আমি অনন্যার দেখা পেয়েছি। সে অনন্যার দিকে তাকালো যে এখনও ঘোরের মধ্যে ছিল। অনন্যা আমাকে তখন বেছে নিয়েছিল যখন আমার কাছে দেওয়ার মতো ভাঙা ছাদ আর ঝালমুড়ি ছাড়া আর কিছুই ছিল না। ও আমার জন্য নিজের বাবা, নিজের সম্পদ, নিজের আরাম সব ত্যাগ করেছে। ঈশান অশোকের দিকে আঙুল তুলল। আর আপনি মিস্টার রায়, আপনি নিজের মেয়েকেই রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কারণ আপনার মনে হয়েছিল তার স্বামীর পকেট খালি। আজ পকেট আমার ভরা আর আপনার খালি। মিস্টার উইলিয়ামস একটি ফাইল নিয়ে এগিয়ে এলেন। স্যার, রায় এন্টারপ্রাইজেস অধিগ্রহণের পেপারস তৈরি। মিস্টার রায় ডিফল্টার। আমরা এখনই ওনার কোম্পানি নিলাম করতে পারি। অশোক রায় কাঁপতে কাঁপতে ঈশানের পায়ে পড়তে চাইলেন। বাবা ঈশান, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি তো শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম। ঈশান তাকে মাঝপথেই থামিয়ে দিল। মিথ্যা বলবেন না মিস্টার রায়, আর ক্ষমা আমার কাছে নয়, নিজের মেয়ের কাছে চান। তারপর ঈশান একটি পেন বের করল এবং সেই ফাইলে সই করে দিল। আমি আপনার কোম্পানি কিনে নিচ্ছি, নিলাম হতে দেব না। কিন্তু এক শর্তে, আজকের পর থেকে এই কোম্পানির ম্যানেজমেন্ট আমি দেখব এবং যা মুনাফা হবে তা অনাথ আশ্রমগুলোতে যাবে। আপনি শুধু নামে চেয়ারম্যান থাকবেন। এটি আমার পক্ষ থেকে আপনাকে দান। অশোকের মাথা নত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঈশান স্টেজ থেকে নিচে নামল এবং অনন্যার কাছে গেল। অনন্যার চোখে এখনও অবিশ্বাস ছিল। ঈশান হেসে তার হাত নিজের হাতে নিল। ক্ষমা করো অনন্যা, আমি তোমার কাছে এই কথাটি লুকিয়েছিলাম। আমি ভয় পেতাম যে তুমি যদি জানতে পারো আমি কে, তবে হয়তো আমাদের সারল্য হারিয়ে যাবে। কিন্তু আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না। অনন্যা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। আমার এতে কিছু যায় আসেনি আজ পর্যন্ত যে তুমি মেকানিক না কোটিপতি। তুমি আমার ঈশান, ব্যাস সেটুকুই যথেষ্ট। ঈশান তাকে বাহুবন্দী করল এবং বলল, চলো, এখন আমাদের আসল বাড়িতে যাওয়ার সময় হয়েছে। তারা দুজন বাইরে বেরোল। এখন কেউ তাদের দেখে হাসছিল না, সবাই শ্রদ্ধার সাথে পথ ছেড়ে দিচ্ছিল। বাইরে একটি ঝকঝকে লিমুজিন দাঁড়িয়েছিল। ড্রাইভার দরজা খুলে দিল। যখন অনন্যা গাড়িতে বসল, সে পেছন ফিরে দেখল তার বাবা, যিনি কাল পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন, আজ একা, হতাশ এবং লজ্জিত হয়ে দাঁড়িয়েছিলেন। অনন্যা আর ঈশান শহর থেকে দূরে মালহোত্রা এস্টেটে থাকতে লাগল, যা কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। কিন্তু তারা তাদের শিকড় ভুলে যায়নি। অনন্যা সেই লাইব্রেরিটিকে দত্তক নিল যেখানে তারা প্রথমবার দেখা করেছিল এবং সেটিকে আধুনিক করে তুলল। অশোক রায় এখনও নিজের কোম্পানিতে যেতেন, কিন্তু এখন তার মধ্যে আর অহংকার ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন যে সম্পদ আজ আছে, কাল নেই, কিন্তু পরিবার আর প্রেম হল সেই পুঁজি যা কখনো ফুরিয়ে যায় না। ঈশান আজকেও মাঝে মধ্যে তার পুরনো সাইকেল আর মেকানিকের পোশাক পরে অনন্যার সাথে ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি খেতে যেত,
শুধু এটা মনে রাখার জন্য যে তাদের আসল কাহিনী প্রাসাদে নয়, বরং সেই গলিগুলোতে শুরু হয়েছিল। বন্ধুরা, আজকের এই কাহিনী আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার পোশাকে বা ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার চরিত্রে লুকিয়ে থাকে। অর্থ দিয়ে আমরা পৃথিবীর সব বিলাসিতা কিনতে পারি, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা আর আত্মসম্মান কেনা যায় না। সময় যখন ঘোরে, তখন দম্ভের প্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়ে, আর সততা জয়ী হয়। তবে আজকের এই গল্পের শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনার কি মনে হয় ঈশান মালহোত্রা নিজের পরিচয় লুকিয়ে অনন্যার সাথে থেকে ঠিক করেছিলেন, নাকি তার শুরুতেই সত্যিটা বলে দেওয়া উচিত ছিল? আর আপনি যদি অনন্যার জায়গায় থাকতেন, তবে কি ভালোবাসার জন্য এমন ত্যাগ করতে পারতেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।